আজকে আমরা চলে এসেছি ক্লাস 8 এর ফিজিক্যাল সায়েন্সে আর একটা ধামাকাদার ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে ফিজিক্যাল সায়েন্সে দেখবে 17 নম্বর পাতা আছে, সেই 17 নম্বর পাতায় উপরে হেডিং দেওয়া আছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। দেখো, এতদিন আমরা যে বলগুলো পড়েছি সেগুলো হচ্ছে স্পর্শ করার ফলে কি হচ্ছে বল প্রয়োগ হচ্ছে বা সেই বলগুলো আমরা পড়ে এসেছি। কিন্তু আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেখানে স্পর্শ ছাড়াও, অর্থাৎ আমরা স্পর্শ করব না, ঠিক আছে, কিন্তু বল প্রয়োগ হবে। এই বলগুলো সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এই অজানা কিছু প্রশ্ন আছে, দেখবে তোমাদের বইয়ের ওপর দিকে কি বলছে, বৃষ্টি কেন আকাশ থেকে পৃথিবীর দিকে নেমে আসে। 2 নম্বর কি বলছে, গাছের ঝরা পাতা কেন মাটিতে এসেই পড়ে। 3 নম্বর কি বলছে, পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘোরে। আর 4 নম্বর বলছে, চাঁদ কেন গাছের পাতার মতো পৃথিবীর উপরে এসে পড়ে না। যেমন গাছের পাতা কি হয়েছে, পৃথিবীর যে উপরে পৃষ্ঠ, সেই উপরে পৃষ্ঠে আমরা বাস করছি, তাহলে আমাদের ভূমিতে এসে পড়ছে, তাই তো নাকি। কিন্তু চাঁদও তো কথা হচ্ছে যে এসে পড়ার কথা, কিন্তু চাঁদ কেন এসে পড়ছে না। এই সমস্ত কিছুর যদি তুমি উত্তর খুঁজতে যাও তাহলে দেখবা একটা উত্তর বেরিয়ে আসবে, সেটা হচ্ছে অভিকর্ষ বা গ্র্যাভিটি। এই অভিকর্ষ বা গ্র্যাভিটির জন্য এই ঘটনাগুলো ঘটে। কি আমরা জানি এই অভিকর্ষ বা গ্র্যাভিটি জিনিসটা, এটা যদি পৃথিবীর কেন্দ্র ধরা হয়, আমরা পৃথিবীর কেন্দ্র থেকে বাইরে, অর্থাৎ পৃথিবীর যে উপরিপৃষ্ঠ আছে সেই উপরিপৃষ্ঠে বাস করি, তাই তো নাকি। তাহলে এই পৃথিবীর উপরিপৃষ্ঠে আমরা যেহেতু বাস করছি, মাথায় রাখবে যে পৃথিবীর কেন্দ্র প্রত্যেকটা বস্তুকে কি করছে, একটা বল দ্বারা হচ্ছে টানছে। পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে একটা বল দ্বারা টানছে, যে বলটার নাম হচ্ছে কি অভিকর্ষ বল, বা মাথায় রাখবে অভিকর্ষ বলকে মাধ্যাকর্ষণ বলও বলা হয়। ঠিক আছে, অভিকর্ষ বলকে মাধ্যাকর্ষণ বলও বলা হয়। আর একটা জিনিস দেখো, এই অভিকর্ষ বলটাতে আমরা পড়তে গিয়ে কি বলছি, যে প্রত্যেকটা বস্তুকে কেন্দ্রের দিকে টানছে, তাই না। যেহেতু কেন্দ্রের দিকে টানছে, তাই তাকে আমরা কেন্দ্র ভিমুখী বলও বলবো। এটা মাথায় রাখবে যে অভিকর্ষ, যাকে ইংলিশে কি বলা হয় গ্র্যাভিটি, বা আমরা কি করছি প্রত্যেকটা বস্তু এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্র কি করছে, প্রত্যেকটা বস্তুকে হচ্ছে একটা বল দ্বারা টানছে। যেহেতু কেন্দ্রের দিকে টানছে তাই কেন্দ্রভিমুখী বল বলতে পারি, বা হচ্ছে আমরা মাধ্যাকর্ষণ বলও বলতে পারি। কি বললাম, মাধ্যাকর্ষণ বল। এবার এটা কি হলো, এটা দেখো যে পৃথিবীর বাইরে কোনো বস্তুর ক্ষেত্রে এটা ঘটলো, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর বাইরে থেকে আমরা যদি দূরে চলে যাই, পৃথিবীর বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমরা দূরে চলে এলাম, তখন কি হবে। দেখো, তখন হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন আমরা বাইরে একটু দূরে চলে এলাম মহাকাশের দিকে, তখন ধরো সাপোজ দুটো বস্তু কণা আছে, তাহলে নিশ্চয় এই দুটো বস্তু কণার মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কিছু একটা কাজ হবে, তাই তো নাকি। তাহলে এই দুটো বস্তু কণার মধ্যে যখন বলটা প্রয়োগ হচ্ছে বা যখন বলটা হচ্ছে ক্রিয়া হচ্ছে, সেই বলটাকে নাম দিচ্ছে কি মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল মানে কি বলছে, যে সেটা পৃথিবী কোন বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা টানছে তাকেই কি বলা হয়েছে অভিকর্ষ বল। আর যদি আমরা মহাকর্ষ বল শিখতে যাই তাহলে আমরা কি বলবো, যে মহাকর্ষ বলের ক্ষেত্রে দুটো বস্তু কণা কি হবে, মহাবিশ্বের দুটো বস্তু কণা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করছে তাকেই বলা হয়েছে মহাকর্ষ বল। অনেকটা একই টাইপের, ঠিক আছে, কিন্তু সংজ্ঞাটা একটু আলাদা হবে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার। আচ্ছা, এবার তোমাদের একটা ছোট্ট একটা প্র্যাকটিক্যাল দেখাবো। দেখো, আমার হাতে একটা বই আছে, তাই তো নাকি। দেখো, আমার ডান হাতে যদি বইটাকে আমি ডান হাতে এরকম ভাবে ধরে রাখি, তো আমি দেখো কিছুক্ষণ কিন্তু এরকম ভাবে একই জায়গায় স্থির ভাবে এরকম ভাবে আমি ধরে রাখতে পারবো। কিন্তু একটু যদি বেশিক্ষণ, অর্থাৎ 5 মিনিট বা 10 মিনিট এভাবে আমি একই ভাবে যদি ধরে রাখতে পারি, মানে ধরে রাখতে যাই, তাহলে দেখবে যে আমার হাতে কিন্তু আস্তে আস্তে কি হবে, ব্যথা শুরু হবে। ঠিক আছে। আর আরেকটি জিনিস হচ্ছে, লক্ষ্য করবে, এটা যেহেতু একটা পাতলা বই তাই অতটা ভালোভাবে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু এর থেকে যদি আরেকটু ভারী বই আমি হাতে চাপাই, তো আমার মনে হবে যে নিচ থেকে আমাকে কেউ টানছে। ঠিক আছে, বা বইটা হচ্ছে নিচের দিকে বেশি বল প্রয়োগ করছে, এরকম টাইপের কিছু একটা অনুভূতি সৃষ্টি হবে। দেখো, আমার প্রশ্ন আছে যে কেন এই অনুভূতিটা সৃষ্টি হচ্ছে।
আমাদের কেন মনে হচ্ছে যে নিচ থেকে কেউ আমার হাতটা ধরে টানছে? আদৌ কিন্তু টানছে না, কিন্তু কেন মনে হচ্ছে হাতটা ধরে টানছে? তো চলো এটা আলোচনা করা যায়। দেখো আমি কি বললাম যে আমরা কোথায় বাস করি? পৃথিবীর উপরে পৃষ্ঠে বাস করি, তাই তো নাকি? তাহলে পৃথিবীর উপরে পৃষ্ঠে যেহেতু আমরা বাস করছি, তো কেন্দ্র কি করছে? প্রত্যেকটা বস্তুকে নিচের দিকে একটা বল দ্বারা টানছে, তাই না? তো এই বইটাকেও কি করছে? নিচের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে একটা বল দ্বারা টানছে। সেই বলটার নাম হচ্ছে অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বলের জন্য এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে দেখো কি বলছে, একটা 5 কেজি ভরের বস্তুকে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে পরীক্ষা দ্বারা মহাকর্ষ বলের উপস্থিতি বোঝানো বা দেখানো হচ্ছে। এখানে দেখো আমরা একটা যন্ত্র এঁকেছি, ঠিক আছে? সেই যন্ত্রটার নাম হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। আর নিচে হচ্ছে আমরা একটা বস্তু যার ওজন বা ভর আমরা নিয়ে নিয়েছি কত? 5 কেজি। এই 5 কেজি ভরের বস্তুকে কি করছে? স্প্রিং দিয়ে কি করছে? টানছে, ঠিক আছে? এবার যখন এই 5 কেজি ভরের বস্তুটা দেখা যাচ্ছে সাপোজ 10 কেজি হয়ে যাবে, 5 কেজির জায়গায় 10 কেজি হয়ে যাবে। আচ্ছা তখন কি হবে বলো তো? তখন এই স্প্রিংটা কি হবে? নিচের দিকে একটু প্রসারিত হবে না? অর্থাৎ ওজন যখন বাড়ছে তখন স্প্রিংটা কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। আচ্ছা এবার যখন কি হচ্ছে? 10 কেজি থেকে 5 কেজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন স্প্রিংটা কি হচ্ছে? উপর দিকে উঠে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? একটু সংকোচন হয়েছে। তাহলে যখন হচ্ছে উপর দিকে স্প্রিংটা হচ্ছে তখন কি হচ্ছে? সংকোচন। আর যখন নিচের দিকে নামছে, ঠিক আছে, নিচের দিকে যখন নামছে তখন কি হচ্ছে? প্রসারণ বা প্রসারিত। তো এই যে সংকোচন আর প্রসারণ, ঠিক আছে, এই সংকোচন আর প্রসারণকে কাজে লাগিয়ে মহাকর্ষ বলের সাহায্যে, অর্থাৎ এটা কি হচ্ছে? একটা মহাকর্ষ বলের সাহায্য ঘটছে। তার জন্য যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করলো, এখান থেকে স্প্রিং তোলা যন্ত্র, এই যন্ত্রটাকে বলা হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। আর এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে তৈরি হলো কি? স্প্রিং তোলার যে যন্ত্রটা দেখছি, এই স্প্রিং তোলার যন্ত্রটা ওজন মাপার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে এখান থেকে কনসেপ্টটা আমাদের মধ্যে আসে, ঠিক আছে? আচ্ছা নোট করে নাও একটু। এরপরে এই অভিকর্ষ আর মহাকর্ষ যে বলটা আমরা পড়ছি, এই অভিকর্ষ আর মহাকর্ষ বলে একজন বিখ্যাত বিজ্ঞানী, যাকে ছাড়া ফিজিক্স পড়া আর ফিজিক্সের চলাই হচ্ছে মুশকিল, যার নাম আমরা সবাই জানি, কি? স্যার আইজাক নিউটন। তো বিজ্ঞানী স্যার আইজাক নিউটন কি করলেন? এই মহাকর্ষ বল নিয়ে হচ্ছে আলোচনা করতে গিয়ে, মহাকর্ষ বল নিয়ে তিনি গবেষণা করতে গিয়ে একটা সূত্র আবিষ্কার করে ফেললেন, ঠিক আছে? সেই সূত্রটা আমাদের পরীক্ষায় অনেক সময় আসে, তার গাণিতিক রূপটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? দেখো গাণিতিক রূপ আঁকার আগে, তো গাণিতিক রূপটা শুরু করার আগে মেন জিনিসটাকে আমরা বুঝি। দেখো কি বলছে, তিনি কটা টার্ম ইউজ করলেন। প্রথম যে টার্মটা নিলেন সেটা হচ্ছে এফ, ঠিক আছে, m1 m2 আর হচ্ছে ডি। দেখো এফ মানে কি বলছে? আমরা জানি এফ মানে ফোর্স, ঠিক আছে? এফ মানে ফোর্স বা বাংলাতে কি বলি? বল। তো এফ কে কি তিনি কি বলছেন? মহাকর্ষ বল। এফ অর্থাৎ কি? মহাকর্ষ বল। m1 মানে কি? m1 মানে হচ্ছে বস্তু কণা। এখানে m1 মানে হচ্ছে বস্তু কণা হবে। দেখো m1 আর m2 দুটোই হচ্ছে বস্তু কণার যে ভর। m মানে কি? মাস, তাই তো নাকি? তাহলে বস্তু কণার এখানে কি বলা হয়েছে? যে ভর। আর ডি মানে হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স বলতে এখানে আমরা জানি দূরত্ব, বাংলাতে যেটা আমরা পড়বো দূরত্ব। এই চারটে জিনিস নিয়ে তিনি কি বলছেন? দেখো এখানে বলছে ধরো একটা বস্তু কণা আছে যাকে m1 ধরা আছে, আর এখানে একটা বস্তু কণা আছে যাকে m2 ধরা আছে। যেহেতু দুটো বস্তু কণা নেওয়া হয়েছে তার জন্য একটা 1 আর একটা 2 ধরা আছে। আচ্ছা তো বলছে এই m1 আর m2 দুটো বস্তু কণা যখন পরস্পর থেকে একটা দূরত্বের মধ্যে থাকছে, ঠিক আছে, একটা তারা পরস্পর থেকে একটা দূরত্বে আছে, যে দূরত্বটাকে আমরা কি বলছি? ডিসটেন্স বলছি, তার মানে ডি দ্বারা ইন্ডিকেট করছে। এই যে দূরত্বটা থাকছে, তো সেখানে কি হচ্ছে? একটা বল ক্রিয়া হয়েছে, সেই বলটার নামই হচ্ছে কি বলতো? মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ বলের গাণিতিক রূপে তিনি কি ব্যাখ্যা করছেন? এভাবে পরীক্ষা অনেক সময় আসে, তখন আমরা এইভাবে হেডিং দেব, এভাবে অনেক, এই প্রশ্নটা অনেক সময় যে পরীক্ষাতে আসে, আমরা এইভাবে হেডিং দেব যে মহাকর্ষ বলের
গাণিতিক রূপ। এই মহাকর্ষ বলের গাণিতিক রূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই তিনি কি বলছেন যে এফ ভেরিজিয়াস, এই চিহ্নটাকে বলা হয় ভেরিজিয়াস বা মাথায় রাখবে সমানুপাতি বলা হয়। এই চিহ্নটাকে ভেরিজিয়াস বা হচ্ছে সমানুপাতি বলা হয়, যেটা হচ্ছে তোমরা ক্লাস 10 এ ভেদ বলে একটা চ্যাপ্টার আছে, সেই ভেদে হচ্ছে এটা সম্পর্কে আরো ভালোভাবে ডিটেইলসে তোমরা পড়বে, ঠিক আছে। আচ্ছা, এই ভেদের জিনিসটা আমি হালকা জিনিস যখন এটা বলছি আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এফ ভেরিজিয়াস তিনি কি বলছেন যে m1 m2 হবে, অর্থাৎ এফ এর সঙ্গে m1 আর m2 কি হবে, সরল সমানুপাতে থাকবে। আমরা সমানুপাত তো পড়ে এসেছি তাই না, সেই সরল সমানুপাতে থাকবে, তার জন্য এখানে কি হচ্ছে এফ ভেরিজিয়াস m1 m2 হবে। আবার তিনি কি বলছেন যে এফ ভেরিজিয়াস 1/d² হবে, ঠিক আছে। এটা কি বলছে, এটা হচ্ছে সরল হবে আর এটা কি হবে, ব্যস্ত হবে। ব্যস্তর জন্য কি হচ্ছে 1/, হচ্ছে আর দূরত্বটা কি হবে, বর্গ হবে। অর্থাৎ তিনি এভাবে ব্যাখ্যা করছেন যে দুটো বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তাদের যে গুণফল, সেই গুণফলটা হচ্ছে মহাকর্ষ বলের সঙ্গে সমানুপাতি হবে, আর তার যে দূরত্ব হবে সেই দূরত্বটার বর্গের ব্যস্তানুপাতির সঙ্গে সমান হবে। দূরত্বের বর্গ হচ্ছে, আমরা কি জানি স্কয়ার মানে তো বর্গ, তাই জানি না, তাহলে ডি এর স্কয়ার মানে কি ডি এর বর্গ, বর্গের আবার কি হবে ব্যস্তানুপাতি, যেহেতু ব্যস্তানুপাতি তাই হচ্ছে 1/d² হচ্ছে। যদি সরল সমানুপাতি হতো তাহলে এফ ভেরিজিয়াস d² হতো, কিন্তু এখানে কি বলছে বর্গের কি হবে ব্যস্তানুপাতি হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো 1 নাম্বার আর 2 নাম্বার দুটো যদি আমরা সমীকরণ করি, অর্থাৎ এটাকে যদি আমরা 1 ধরে নিই আর এটাকে যদি আমরা 2 ধরে নিই, যে 1 আর 2 যদি আমরা তুলনা করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ ভেরিজিয়াস m1 m2 into 1/d², ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই এফ ভেরিজিয়াস m1 m2 into 1/d² লেখা হলো না, এখান থেকে কি করা হয়েছে, ভেরিজিয়াস চিহ্নটাকে উঠা হয়েছে। এই ভেরিজিয়াস চিহ্নটাকে আমরা কি করব, উঠাবো, ঠিক আছে। কারণ ভেরিজিয়াসে আমরা হচ্ছে মান নির্ণয় করতে পারবো না, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এই ভেরিজিয়াসটাকে উঠাবো। তাহলে ভেরিজিয়াস যদি উঠাই তখন আমরা ইকুয়াল টু একটা ইউজ করব। মাথায় রাখবে যখনই ভেরিজিয়াসটা উঠাবো আর একটা ইকুয়াল টু ব্যবহার করব, তখন একটা আমাদেরকে ধ্রুবক পদ লাগবে, এটা নিয়ম, ঠিক আছে, এটা হচ্ছে রুলস, মাথায় রাখবে। সেই ধ্রুবক পদটা কি, এখানে যেটা ইউজ করা আছে সেটা হচ্ছে একটা বড় হাতের জি, ঠিক আছে। তাহলে দেখো ধ্রুবক, আমরা যেহেতু ভেরিজিয়াসটা উঠাইলাম তার জন্য একটা ইকুয়াল টু দিলাম আর একটা ধ্রুবক আমরা জি ব্যবহার করলাম, বাদ বাকি যা আছে তাই বসে থাকো। তার মানে উপরে দেখো তো m1 আর m2 তার সঙ্গে 1 যদি গুণ করি কি হবে, m1 m2 বাই হচ্ছে d², তাই তো নাকি। তাহলে এটাই হলো কি f সমান g into m1 m2 বাই d²। এটা অনেক সময় পরীক্ষাতে আসে বা বলতেই পারে যে মহাকর্ষ বলের যে গাণিতিক রূপ আছে, ঠিক আছে, সেই গাণিতিক রূপটি ব্যাখ্যা করো, 2 মার্কের আসতে পারে, বা বলতেই পারে যে মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লিখো, 1 মার্কে যদি আসে তাহলে শুধু এইটুকু ওখানে লিখো। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, এই যে f সমান g into m1 m2 বাই d² দেখছি না, এখান থেকে এখন হয়তো কাজে লাগবে না, কিন্তু একটু উঁচু ক্লাসে গিয়ে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু অঙ্ক থাকে, ঠিক আছে। তোমাদের ক্লাসে হয়তো বাই চান্স দিয়ে দিতে পারে, তো এখানে যে টাইপেরই অঙ্ক দেখ তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুত থাকার জন্য আমরা কি করব, এখান থেকে যত হচ্ছে সূত্র আছে সব সূত্রগুলো আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা এখানে f সমান g into m1 m2 বাই d² পেয়েছি না। আচ্ছা দেখো তো g টা উপরে গুণ আছে না, তার মানে আমরা এখানে বলতে পারি যে f সমান g into m1 m2 বাই হচ্ছে কি d², এটা বলতে পারি তো নাকি। কিছু করা হয়নি, শুধু দেখো উপরের সঙ্গে উপরেরটা গুণ করা হয়েছে, ঠিক আছে। আর g এর নিচে কিছু না, মানে 1 আছে, 1 এর সঙ্গে d² গুণ করলে d² হবে। আচ্ছা, এখান থেকে দেখো তো আমরা বলতে পারি g into m1 m2 সমান হচ্ছে f into d², এই কথাটা বলা যায়। আচ্ছা, এবার ধরো আমরা বের করব, দেখো f এর মান বের করেছি, একবার g এর মান বের করব, একবার m1 m2 এর মান বের করব, আর একবার হচ্ছে d এর মান বের করব, ঠিক আছে। প্রত্যেকটা মান আমরা বের করব, আর এই মানটা যদি বের করে রাখতে পারি তাহলে যে কোনো সময় যদি আমাদের ম্যাথ দেয় ফিজিক্সে তাহলে আমাদের কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে g সমান কি হবে বলো তো,
দেখো m1 m2টা জি এর সঙ্গে গুণ আকারে আছে না, তাহলে সমানের ওইদিকে যখন যাবে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে f d স্কয়ার বাই m1 m2। ক্লিয়ার? তাহলে এটা দেখো 1 নম্বর সূত্র পেয়েছি, আমরা বলতেই পারি যে এটা হচ্ছে 2 নম্বর সূত্র। আচ্ছা, আবার দেখো এখান থেকে f সমান g ইনটু m1 m2 বাই d স্কয়ার লিখেছি, তাই তো নাকি? যে এই টুকুর খান থেকে আমরা আবার যদি এটা বলতে পারি যে g ইনটু m1 m2 সমান f d স্কয়ার, এটা আমরা যেহেতু পেয়ে গেছি, দেখো g ইনটু m1 m2 সমান হচ্ছে f ইনটু d স্কয়ার আছে। আচ্ছা, এই জায়গা থেকে আমরা বলতে পারি যে m1 m2 সমান হচ্ছে f d স্কয়ার বাই হচ্ছে g। এবার দেখো m ও একটা বস্তু কণা, তার ভর, m2 হচ্ছে একটা বস্তু কণা, তার ভর। তো m1 m2 এর পরিবর্তে ধরো আমরা সাপোজ বলতেই পারি বড় হাতের m, মানে দুটো বস্তু কণার পরিবর্তে আমরা একটা বস্তু ধরে নিলাম। তো এখানে আমরা বলতেই পারি যে m সমান হচ্ছে f d স্কয়ার বাই হচ্ছে বড় হাতের g। তাহলে এটাকে আমরা ধরে নেব যে 3 নাম্বার সূত্র। আর একটা যেটা বের করব আমরা সেটা হচ্ছে d। দেখো আমরা এই যে মানটা পেয়েছি না, এটাকে আমরা কি করব বলতো, লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো, আর এটাকে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাবো। তাহলে পুরো যদি আমরা উভয় পক্ষকে চেঞ্জ করি, মানে ওইদিকে যা আছে এদিকে নিয়ে চলে এসেছি আর এদিকে যা আছে ওইদিকে নিয়ে চলে এসেছি, তাহলে মাইনাস প্লাসের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতেই পারি যে f d স্কয়ার সমান হচ্ছে g ইনটু m1 m2। আচ্ছা দেখো আমাদের দরকার কি, d এর মান, তার মানে d স্কয়ারকে এখানে রাখবো, ওইদিকে পাঠিয়ে দিব f কে। f দেখো তো d স্কয়ারের সঙ্গে গুণ আকারে আছে না, তাহলে সমানের ওইদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে g ইনটু m1 m2 বাই কি হবে, f হবে। ঠিক আছে? আমাদের দরকার d এর মান, d স্কয়ারের না, তার জন্য আমরা কি করব, এখানে d কে রাখবো। d সমানে আমরা কি বলতে পারি যে অতএব মাথায় রাখবে যে সমানের এদিকে যদি কেউ রুট ওভার থাকে, সমানের মাথায় রাখবে সমানের এদিকে যদি কেউ স্কয়ার আকারে থাকে, যখন সমানের ওইদিকে চলে যাবে তখন কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি g ইনটু m1 m2 বাই হচ্ছে f। এটাকে আমরা বলবো কি 4 নাম্বার সূত্র। ঠিক আছে? তাই টোটাল এই চারটা সূত্র f সমান g ইনটু m1 m2 বাই d স্কয়ার, যেটা আমাদের এখন কাজে লাগবে। ঠিক আছে? আর 2 নাম্বার যেটা পেয়েছি g সমান হচ্ছে f ইনটু d স্কয়ার বাই m1 m2, এই দুটো কাজে লাগবে। আর m সমান আর d সমান, এটা হচ্ছে একটু উঁচু ক্লাসে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে? তো এই চারটা সূত্র আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কিভাবে আসলো, কিভাবে তৈরি হলো চারটা সূত্র, একটু টুকে নাও। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন স্যার আইজাক নিউটনের যে f সমান g ইনটু m1 m2 বাই d স্কয়ার যে সূত্রটা আলোচনা করলাম, সেই সূত্রটা আলোচনা করতে গিয়ে একটা টার্ম পেয়েছিলাম, সেটা হচ্ছে g, তাই না? আমরা কি পেয়েছি দেখো, f সমান g ইনটু m1 m2 বাই হচ্ছে d স্কয়ার পেলাম, তাই তো নাকি? তাহলে এই যে g টা পেলাম, g টা এখানে কি বলতো, g টা হচ্ছে একটা ধ্রুবক, তাই তো নাকি? দেখো তো এই g টাকে বলা হয়, মাথায় রাখবে, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। অনেকের প্রশ্ন হতে পারে যে জি কে কেন সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়েছে, তাই না? এটা অনেক সময় পরীক্ষাতেও আসে যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়, হয়তো একটা শূন্যস্থান দিয়ে দিতে পারে বা এমসিকিউ টাইপের আসতে পারে, আমরা বড় হাতে জি লিখবো। এখানে জি বলতে এখানে গ্র্যাভিটির জন্য হচ্ছে জিটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কেন বলা হয়েছে, বলছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যে জায়গাতেই চলে যাবে, তুমি যে জায়গাতেই যাও, জি এর মান কিন্তু কখনো পরিবর্তন হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে জি এর মানও হচ্ছে কারো উপর কখনো নির্ভর করে না। এই দুটো কারণে জি কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। কি বললাম, প্রথম কারণ যেটা হচ্ছে জি এর মান হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও হচ্ছে পরিবর্তন হবে না, আর দ্বিতীয় হচ্ছে কারো উপর হচ্ছে নির্ভর করে না। ঠিক আছে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে জি এর একক। আমরা জানি যে একক প্রধানত কয় প্রকারের হয়, একক প্রধানত হচ্ছে 3 প্রকারের হয়। ঠিক আছে, তার মধ্যে দুটো হচ্ছে আমাদের কাজে লাগে, একটা কাজে লাগে না। প্রথম যেটা আছে এমকেএস বা কি বলা হয় এসআই, দ্বিতীয় যেটা আছে সিজিএস, ওটা পরে আসছে। দেখো এমকেএস বা এসআই যে এককটা আছে, এখানে মাথায় রাখবে এমকেএস, এখানে এম মানে হচ্ছে মিটার, কে মানে হচ্ছে কিলোগ্রাম, আর এস মানে হচ্ছে সেকেন্ড।
আর এসআই এর পুরো নাম তোমরা ক্লাস 7 এ আশা করছি পড়ে এসছো। এসআই এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অনেক সময় পরীক্ষাতে আসতেও পারে। এসআই এর পুরো নাম ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, IN সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ এসআই এর পুরো নাম হচ্ছে এটা, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, এই এসআই এর বা এমকেএস এ কি লেখা আছে জিকে দেখো, আমরা কি বলেছিলাম m1 হচ্ছে একটা বস্তুর ভর, তাই তো নাকি, আর m2 হচ্ছে একটা বস্তুর ভর। d কি বলেছিলাম, d হচ্ছে এখানে ডিসটেন্স, দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা এসআই এ লিখছি তাই এসআই আমরা কি বলবো দেখো, g দাও, g is equal to f into m1 m2 by d square, এই m1 m2, আচ্ছা জি এর পরিবর্তে নিউটন বলবো, আর m1 m2 এর পরিবর্তে হচ্ছে মিটার স্কয়ার, আর d এর পরিবর্তে বলবো, g এর পরিবর্তে নিউটন কেন বলবি, f এর পরিবর্তে নিউটন বলবি, g is equal to ও f এর পরিবর্তে, হ্যাঁ কি লেখা আছে এটা। আচ্ছা, g সমান আমরা একটা মান পেলাম না, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, f d স্কয়ার বাই m1 m2। আচ্ছা, f d স্কয়ার হবে, হ্যাঁ f d স্কয়ার, এটা উঠে যাবে উপরে। ও হ্যাঁ, d, এবার d বলতে এখানে দূরত্বটা বোঝাচ্ছে, দূরত্বটা হয়ে যাবে মিটার, আর তাদের হচ্ছে ভরটা হয়ে যাবে কেজি, কেজি। আচ্ছা, এবার দেখো আমরা ওইদিকে যেটা 2 নম্বর সূত্র কিছুক্ষণ আগে ভিডিওতে আলোচনা করলাম, সেখানে পেয়েছিলাম যে g = কি f d স্কয়ার বাই হচ্ছে m1 m2, এটা কিন্তু আমরা পেয়েছিলাম, তাই না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, এই যে f টা পেয়েছি, আমরা কি জানি যে বলের এসআই একক কি, বলের এসআই একক হচ্ছে নিউটন, তার মানে আমরা এখানে বলতে পারি যে f এর পরিবর্তে হচ্ছে, যেহেতু আমরা একক বের করছি তাই f এর পরিবর্তে নিউটন বের করতে পারি, নিউটন লিখতে পারি, ইনটু, আচ্ছা d বলেছে, তাই না, d মানে কি বলতো, d বলতে হচ্ছে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মধ্যে যে দূরত্বটাকে বোঝানো আছে, তাই না। তাহলে d এর পরিবর্তে কি আমরা এই কথাটা ইউজ করতে পারি যে মিটার, কিন্তু যেহেতু m1 আর m2 বলেছে, ঠিক আছে, দুটো বস্তু কোণ আছে, অর্থাৎ m1 এর সঙ্গে m2 কে গুণ করা হয়েছে, তাই আমরা এখানে লিখব মিটার স্কয়ার, ঠিক আছে। আর নিচে যেটা আসছে দেখো, ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে, m1 m2 টা হচ্ছে তো কেজি ইনটু কেজি, কেজি স্কয়ার যাবে, বস্তুর ভর, আর d টা কি বলতো, d টা দূরত্ব, ঠিক আছে। আর নিচে যেটা আসছে দেখো m1 আর m2, m1 আর m2 মানে আমরা কি জানি যে বস্তুর যে ভরটা আছে, তাহলে বস্তুর ভরের জায়গায় তো আমরা এই কথাটা লিখতে পারি কেজি, আর যেহেতু m1 m2 আছে, তাই না, তার জন্য হবে কেজি স্কয়ার। এটা আবার বলি, আরেকবার, কিন্তু এবার আমরা লিখবি কি বলতো, m1 is equal to m2, ঠিক আছে, যেহেতু যেহেতু দিবি একটা চিহ্ন যে m1 is equal to m2 is equal to kg, তাই লিখবি, হ্যাঁ। আচ্ছা দেখো, g সমান আমরা কি পেয়েছি, f d স্কয়ার বাই m1 m2, এটা আমরা পেয়েছি। তাহলে এখানে আমরা কি জানি যে f, f মানে কি বল, আর বলের এসআই একক কি আমরা জানি যে নিউটন, এটা অনেক সময় পরীক্ষাতে আসতেও পারে, ঠিক আছে। তাহলে বলের এসআই একক তোমরা নোট করে নিতে পারো যে বলের এসআই একক হচ্ছে নিউটন, তাহলে f এর জায়গায় আমরা নিউটন বসালাম। আচ্ছা, ইনটু, দেখো এখানে d আছে, এই d টা মানে কি বলতো, d বলতে এখানে ডিসটেন্স বোঝাচ্ছে, অর্থাৎ দূরত্ব বোঝাচ্ছে, তার মানে আমরা এখানে বলতে পারি মিটার m, আর যেহেতু ডিসটেন্স স্কয়ার হয়েছে তার জন্য এখানে হবে মিটার স্কয়ার। আর নিচে দেখো m1 m2 আছে, আচ্ছা যদি m1 = m2 হয়, অর্থাৎ m1 এর সঙ্গে m2 সমান হয়, ঠিক আছে, তাহলে কি হবে, এটা মিটার স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ বস্তুর ভরের সমান তো নাও হতে পারে, বস্তুর ভর, যেহেতু যে চিহ্নটা দিবি দিয়ে তো লিখবি ওটা। আচ্ছা, যে এখানে দেখো m1 আর m2 আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে এসআই পদ্ধতিতে কি হবে, দেখো মিটার নিয়েছি, তারপর কি আছে কিলোগ্রাম আছে, তার জন্য এখানে বস্তুর ভর দুটো আমরা ধরে নেব কিলোগ্রামের কি স্কয়ার, যেহেতু বস্তুর ভর দুটো আছে, যেহেতু m1 = m2, তাহলে সেই জায়গাটা আমরা বলতে পারি কেজি স্কয়ার। অর্থাৎ আমরা বলবো যে g এর mks বা g এর এসআই একক কি নিউটন মিটার স্কয়ার বাই হচ্ছে কেজি স্কয়ার। বা এখানে আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে যে নিউটন মিটার স্কয়ার আর এই কেজি স্কয়ারটাকে অনেক সময় হচ্ছে উঠানো হয়, ঠিক আছে, অর্থাৎ মিটার স্কয়ারের পরে লেখা হয়, যখন মিটার স্কয়ারের পরে লিখবো এটা মাথায় রাখবে যে স্কয়ারটা পাওয়ারে আছে, তাই না, তাহলে আমরা ডাইরেক্ট কেজিটা লিখে দেব,
আর যেহেতু পাওয়ারটা কি আছে মানে এটা পুরোটা হচ্ছে উপরে যাচ্ছে, তাই পাওয়ারটা কি হবে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কেজি টু দি পাওয়ার -2 হবে। এটা মাথায় রাখবে, ঠিক আছে। এভাবেও লেখা যেতে পারে, বা আর একটা মানে প্রসেসে তোমরা লিখতে পারো। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার হচ্ছে কেজি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে একই রকম ভাবে আমরা যেটা দেখবো সিজিএস একক। অর্থাৎ একক আমরা বললাম প্রধানত 3 প্রকার, তার মধ্যে 2টো প্রকার বেশি কাজে লাগে, একটা হচ্ছে এসআই আর আরেকটা হচ্ছে সিজিএস একক, ঠিক আছে। দেখো এই সিজিএস এককটাতে কি বলছে, যখন আমরা সিজিএস এককে বের করব, একই রকম জি সমান আমরা কি জানি যে জি সমান হচ্ছে এফ ডি স্কয়ার বাই হচ্ছে m1 m2। তার মানে আমরা এখন বলতে পারি এফ মানে কি বলের সিজিএস একক। আচ্ছা, বলের সিজিএস একক কি হবে ডাইন, আর ডি, ডি মানে কি, ডি বলতে এখানে বস্তুর যে দূরত্বটার কথা বোঝাইছে। আচ্ছা, যেহেতু সিজিএস বলছে তার মানে বস্তুর দূরত্বটা কি হবে বলতো সেন্টিমিটারে আমরা বের করব, তার মানে এখানে হবে সেমি, আর যেহেতু ডি স্কয়ার আছে তাই সেমির কি হবে স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে m1 আর m2 একই রকম বস্তুর ভর, আমরা যেহেতু হচ্ছে সিজিএস পদ্ধতিতে বের করছি তাই এখানে লিখব গ্রাম। আর যেহেতু m1 আর m2 যদি সমান হয় m1 m2, তাহলে আমরা কি বলবো যে গ্রাম স্কয়ার হবে। তাহলে এখানে দেখো আমরা একই রকম ভাবে যদি এই প্রসেসে লিখতে যাই এটাকে, তাহলে কি পাবো বলো তো, দেখো এখানে নিউটন মিটার স্কয়ার ইনটু কেজি টু দি পাওয়ার -2 পেয়েছি। একই রকম ভাবে আমরা এখানে বলবো যে ডাইন সেমি স্কয়ার ইনটু গ্রাম টু দি পাওয়ার -2, এটা বলতে পারি। আর একটা বলতে পারি যে ডাইন সেমি স্কয়ার, এখানে অবলিক দিতে পারি, গ্রাম টু দি পাওয়ার স্কয়ার, ঠিক আছে, এটা বলতে পারি। অর্থাৎ এই চিহ্নটাকে অবলিক বা হচ্ছে পার বা বার বলা হয়, যে পার বসলে হচ্ছে পাওয়ারটা হচ্ছে মাইনাস হবে না, ঠিক আছে, আর যদি পার না বসে তাহলে মাইনাস বসবে। আমরা এটাও বলতে পারি মানে 3টা প্রসেস আছে, 3টা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস বললেই হবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা মাথায় রাখবে যে m1 আর m2 যে সমান হবে তা কিন্তু না, ঠিক আছে। m1 আমরা এটা সমান ধরেছি, m1 m2 সমান নাও হতে পারে, যে m1 m2 সমান হচ্ছে আমরা এরকম বলতে পারি যে কেজি, ঠিক আছে। এক্ষেত্রে আমরা হয়তো গ্রাম ধরে নিতে পারি, এখানে যেহেতু গ্রামের ক্ষেত্রে বোঝাচ্ছি আমরা সিজিএস একক ব্যবহার করছি এখানে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মান। আমরা এবার মানটা বের করব, ঠিক আছে। দেখো এসআই পদ্ধতিতে একই রকম ভাবে আমরা জি এর মান বের করব, কি জানি জি সমান এফ ইনটু m1 m2 বাই হচ্ছে ডি স্কয়ার, বা এফ ইনটু m1 m2 বাই হচ্ছে ডি স্কয়ার। আচ্ছা, এসআই পদ্ধতিতে মানটা হচ্ছে কি বলতো, আচ্ছা এফ অর্থাৎ বলের মানটা হচ্ছে 6.67 বাই 10 টু দি পাওয়ার 11। এই m1 m2 বাই ডি স্কয়ার আমরা যেটা এসআই পদ্ধতিতে মান বের করলাম কি নিউটন মিটার স্কয়ার বাই হচ্ছে কেজি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে যদি এটা আমরা সিজিএস পদ্ধতিতে বের করতে যাই, এটা হচ্ছে এসআই, যদি সিজিএস পদ্ধতিতে এটাকে ট্রান্সফার করি তাহলে সিজিএস পদ্ধতিতে দেখবা মানটা আসবে 6.67 বাই 10 টু দি পাওয়ার 8 ডাইন সেমি স্কয়ার বাই হচ্ছে গ্রাম স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইয়ের এরপরে লাস্টে একটা পার্ট আছে, একটা টপিক আছে যেটা তোমরা ভূগোল বইয়ে পড়বে, ঠিক আছে, সেটা হচ্ছে মুক্তিবেগ। এটা মানে পড়ে আমরা আজকের ভিডিওটা আমরা ইতি করব। তো দেখো কি বলছে মুক্তিবেগ। মুক্তিবেগে কি বলছে যে কোনো বস্তুকে, ঠিক আছে, তুমি যদি পৃথিবীর বাইরের দিকে ছুড়ে দাও, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরের দিকে তুমি কোনো বস্তুকে ছুড়ে দিলে, সেই ছোড়াটা তোমার কি হবে 11.2 কিমি পার হচ্ছে সেকেন্ড। অর্থাৎ বস্তুটাকে তোমাকে 1 সেকেন্ডে 11.2 কিমির বাইরে বের করে দিতে হবে। তাহলে 1 সেকেন্ডে যদি তুমি 11.2 কিমির বাইরে বের করে দিতে পারো, তাহলে মাথায় রাখবে যে ওই বস্তুটা পৃথিবীর যে উপরিপৃষ্ঠ, সেই উপরিপৃষ্ঠে হচ্ছে আর ফিরে আসবে না।
কিন্তু এটা বাস্তবে যদিও হচ্ছে আমাদের হাতের দ্বারা কখনোই হচ্ছে সম্ভব না, কারণ কোনো বস্তুকে তুমি ধরতে গিয়ে হচ্ছে দেখবে যে 1 সেকেন্ড পার হয়ে যাবে, তাই না? তো ছোড়ার তুমি সময়ই পাবে না, আর সেটা ছোড়াও সম্ভব না। 11.2 কিমি মানে কিন্তু অনেকটাই বেশি। তো মুক্তিবেগের সংজ্ঞাটা অনেক সময় আসে যে মুক্তিবেগ কাকে বলে, কি বলবে যে পৃথিবী পৃষ্ঠ থেকে কোন বস্তুকে যদি 11.2 কিমি পার সেকেন্ডে ছোড়া হয় তাহলে ওই বস্তুটা আর পৃথিবী পৃষ্ঠের উপর ফিরে আসবে না, একে বলা হয় মুক্তিবেগ। ঠিক আছে।